নমস্কার বন্ধুরা, আজ আমি গড় অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গড় অর্থাৎ গড় অঙ্ক। আপনারা সবাই জানেন গড় অঙ্ক প্রত্যেক পরীক্ষায় আসে, তাই আজ আমি গড় অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা প্রথম অঙ্কটা আমরা কি দেখতে পাচ্ছি, একটি পরিবারের প্রথম 3 মাসের গড় খরচ 2200 টাকা এবং পরের 4 মাসের গড় খরচ 2250 টাকা এবং বাকি 5 মাসের গড় খরচ 3120 টাকা। পরিবারটির বছরে 1260 টাকা সঞ্চয় হয়, তাহলে পরিবারটির মাসিক আয় কত? আমি কিন্তু প্রথমে বেশি কঠিন অঙ্ক দেইনি, কেননা আমরা প্রথমে একটু সহজ সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে এগিয়ে যাব। একেবারে কঠিন দিলে আপনারা ঘাবড়ে যাবেন এবং গড় অঙ্কের প্রতি আমাদের অনীহা সৃষ্টি হবে। তাই আমরা এই অঙ্ক অনেকেই জানেন, তবু আর একবার আমি বলছি আর কি। তো চলুন অঙ্কটা আমরা চলে যাওয়া যাক। তাহলে প্রথম 3 মাসের গড় খরচ দিয়েছে। প্রথম 3 মাসের গড় খরচ কত দিয়েছে এখানে? 2200 টাকা। 3 মাসের মোট খরচ কী করতে হয় বন্ধুরা? আপনারা সবাই জানেন, গুণ করতে হয়। 2200-কে 3 দিয়ে গুণ করবো, কিন্তু মোট খরচা আমরা পেয়ে যাবো। তাহলে কত হবে? 6600 টাকা। 6600 টাকা। তারপর পরের 4 মাসের একই রকম হবে। পরের 4 মাসের গড় খরচ কত আছে এখানে আমাদের? 2250 টাকা। তাহলে 4 মাসের মোট খরচ কত হবে? গুণ হবে। আমরা জানি গড় থেকে মোটে গেলে গুণ করতে হয়, গড় থেকে কিন্তু মোটে গেলে গুণ, আর মোট থেকে গড়ে গেলে কিন্তু ভাগ করতে হয়। মনে রাখবেন এটা। গুণ করতে হবে 9000 টাকা। তাহলে হচ্ছে বাকি 5 মাসের একই রকম হবে। 5 মাসের গড় আয় দিয়েছে কত? 5 মাসের গড় আয় 3120 টাকা করে। তাহলে 5 মাসের মোট আয় কত হবে? গুণ হবে। কত হবে এটা? 0 5 2 10 0 হতে মানে 1, 5 1 5 6, 3 5 15, 19600 টাকা। তাহলে 1 বছরের মোট খরচ, সরি এটা আয় কেন বললাম, এটা খরচ হবে। তাহলে 3 মাসের গড় খরচ, 3 মাসের মোট খরচ এত টাকা, 4 মাসের মোট খরচ এত টাকা, 5 মাসের মোট খরচ কত? এত টাকা। তাহলে অর্থাৎ 12 মাস অর্থাৎ 1 বছরে, 12 মাস মানে আমরা জানি 1 বছর। সে 1 বছরে মোট খরচ যোগ করবো আমরা 6600 যোগ 9000 যোগ 15600। কত হবে আমাদের? যোগ করলে 31,200 টাকা হবে। তো এটা হলো 1 বছরের খরচ। 1 বছর খরচ এত টাকা, এবং বলছে সঞ্চয় আছে 1 বছরে, অর্থাৎ 1 বছরে সঞ্চয়
কত বছর মানে এখানে দিয়ে দিয়েছি, 1 বছরে পরিবারটির বছরে 1260 টাকা সঞ্চয় হয়। তাহলে 1260 টাকা, তাহলে মানে যদি খরচা 31,200 টাকা এবং সঞ্চয় যদি 1260 টাকা হয়, তাহলে ইনকাম করতে হবে, সঞ্চয় আর খরচা যোগ করলেই আয়টা হবে। অর্থাৎ 1 বছরে মোট আয় কত হবে? 31,200 যোগ 1260, কত হবে? 32,460 টাকা। তাহলে বলছে এক মাসে আয় কত, মাসিক আয় চেয়েছে। তাহলে বছরে এত টাকা হলে তাহলে মাসে আয় কত হলে কী করতে হবে? এটাকে 12 দিয়ে ভাগ করলে আমার মাসে পেয়ে যাবো। কাটাকুটি করলে কত হবে? 12 দিয়ে ভাগ করলে 2705 টাকা। 2705 টাকা, এটাকে 12 দিয়ে ভাগ করলে 2705 টাকা। অর্থাৎ ওই পরিবারটির মাসিক আয় হচ্ছে 2,705 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একেবারে সোজা অঙ্ক এবং সহজভাবে একটু বুঝিয়ে করলাম বলে একটু দেরি হলো, নাহলে কিন্তু আমাদের আরও তাড়াতাড়ি করা যেত। আপনারা যখন বুঝতে পারবেন অনেকগুলো লাইন করার দরকার নেই। এই যেমন আমি বলেছি মাসে গড়টা বার করেছে, দরকার নেই, একেবারে 3টে একসঙ্গে গড় করে আমরা কিন্তু যোগ করে নিতে পারতেন। একেবারে এই 3টে লাইন করে একসঙ্গে কিন্তু যোগ করে নিয়ে একদম এই পর্যন্ত আসতে পারতেন। তারপরে সঞ্চয়টা যোগ করে 12 দিয়ে ভাগ করলে কিন্তু আপনারা ইনকামটা পেয়ে যাবেন। তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে অঙ্কগুলো আগে দেখতে হবে, তারপর যে লাইন বাদ দিয়ে করার চেষ্টা করতে হবে। সব লাইন করলে হবে না। চলে যাওয়া যাক পরের অঙ্কে। 2 নম্বর, যদি পিতা পুত্রের গড় বয়স 40 বছর হয় এবং তাদের বয়সের অনুপাত 11:5 হলে পুত্রের বয়স কত? খুবই সোজা এবং খুব শর্টকাট অঙ্ক। প্রথমে একটু ঘাবড়ে দেবে হয়তো আপনাদের, কিন্তু একদম সোজা অঙ্ক। তাহলে পিতা পুত্রের গড় বয়স কত আছে? 40। তাহলে পিতা পুত্রের মোট বয়স কত? এটা 40কে যেহেতু দুজন, এই জন্য 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 80 বছর। তাহলে পিতা পুত্রের মোট বয়স কত? 80 বছর। অর্থাৎ পুত্রের বয়স কত? যেহেতু বয়স অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাতের যোগফল নিচে বসবে। আর কার বয়সটা চেয়েছে? পুত্র বয়স। পুত্র বয়স কত? 5। যেহেতু পিতা বড়, পিতা 11 আর পুত্র 5, পুত্র ছোটো 5 হবে। তাহলে 5 ওপরে এবং মোটটা দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু তোমরা পুত্র বয়স পেয়ে যাবে। একদম সোজা। অনুপাতের যোগফল নিচে, তারপরে যে অনুপাতটা পুত্রের সেটার উপরে, আর মোট বয়সটা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপর নিচে কাটা করে 5 ষোলো 80, 5 5 25 বছর। সোজা অঙ্ক একবারে। তাহলে পুত্রের বয়স কত? 25 বছর। আগে কিন্তু আমরা মোট বয়সটা বার করব। তো অনুপাতের যোগফল করে পুত্রের অনুপাতটা উপরে বসিয়ে মোট বয়স দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব। চলে যাক পরে অঙ্কে। চলে এলাম আমরা 3 নম্বর অঙ্কে। অঙ্কটা দেখতে পাচ্ছি, 6 জন ব্যক্তি হোটেলে গেল খাবারের জন্য। 5 জন ব্যক্তি প্রত্যেকে 32 টাকার করে খাবার খেয়েছে। কিন্তু 6 নম্বর ব্যক্তিটি যদি প্রত্যেকের গড় খরচের থেকে 80 টাকা বেশি খরচ করে, তাহলে মোট 6 জনের কত খরচ হয়েছিল? এটা কিন্তু প্রশ্ন। তাহলে আমার এখানে ধরি 6 জনের গড় খরচ
এক্স টাকা। তাহলে 6 জনের মোট খরচ কত হবে? গুণ হবে 6x টাকা। পাওয়া গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 জন প্রত্যেকে 32 টাকা করে খাবার খেয়েছে। তাহলে মোট খরচ হয়েছে এত টাকা। এবং 6 নম্বর ব্যক্তিটি গড় খরচের চেয়ে বলছে 80 টাকা বেশি খাবার খেয়েছে। বলছে গড়, আমরা তাহলে দেখতে পাচ্ছি 32 জন প্রত্যেকে যদি 32 টাকা, 5 জন যদি 32 টাকা করে খাবার খেয়ে থাকে, তাহলে মোট খাবার খেয়েছে এত টাকা। এবং 6 নম্বর ব্যক্তিটি কিন্তু বলছে গড় খরচের চেয়ে 80 টাকা বেশি খাবার খেয়েছে। তাহলে গড় খরচ এক্স আমরা ধরেছি, তার চেয়ে বেশি খাবার খেয়েছে 80 টাকা। তাহলে 80 যোগ করে দিয়েছি, এই টাকাটা কত হবে? মোট হবে 6x টাকা। এই হচ্ছে আমাদের সমীকরণটা, এটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 দ্বিগুণ 5 গুণ 10 শূন্য, 3 × 15 16, 160 যোগ এক্স যোগ 80 = 6x। এবার সমীকরণ যোগ বিয়োগ করতে হবে, বা আমরা এখানে চলে আসবো। এখানে 6 থেকে একটা বাদ যাবে, 5x, এর ভিতরে যোগ করতে হবে 240। তাহলে x সমান কত হবে? 240/5, 48। তাহলে এখানে গড় ধরেছিলাম x, তাহলে গড় পেয়ে গেলাম x 8। তাহলে মোট খরচ হবে, মোট খরচ হবে 6x। তাহলে 6 গুণিত x এর জায়গায় কী হবে? 48, এত টাকা। গুণ করবো 6 8 48, 8 হাতে আমার 4, 4 4 24, 4 4 28, 288 টাকা। তাহলে মোট খরচ হয়েছে 248 টাকা। এই কিন্তু আমাদের অঙ্কটা। আশা করি আমাদের বুঝতে অসুবিধা হয়নি, খুবই সোজা। আমরা 6 জনের গড় খরচ ধরেছি x টাকা, 6 জনের মোট খরচ হচ্ছে 6x। এবার আমরা চলে গেলাম অঙ্কে। 5 জন 32 টাকা করে খাবার খেয়েছে, এত টাকা। আর 6 নম্বর ব্যক্তিটি গড় খাবারের চেয়ে 80 টাকা বেশি খাবার খেয়েছে, গড় খরচের চেয়ে। তাহলে এটা যোগ করলাম, এটাই হবে সমীকরণটা বার করে। এটা হলো এক্সের মান। এবার মোট খরচ এসেছে এখানে 6 জন, একজন খেয়েছে এত টাকা, 6 জন কত খাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যেখানে অসুবিধা হবে বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেভাবে অঙ্কগুলো আরও করব। চলে যাওয়া যাক পরের ভিডিও। তারপর একটা সুন্দর অঙ্ক। 3টি সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যাটি যদি প্রথম সংখ্যাটির দ্বিগুণ হয় এবং তৃতীয় সংখ্যার 3 গুণ হবে। অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাটি আছে সে প্রথম সংখ্যাটির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটির 3 গুণ, এবং 3টি সংখ্যার গড় হচ্ছে 44 হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত ছিল? আমরা দেখব সবচেয়ে ছোট সংখ্যাটা কি? 3 নম্বর দেখতে পাচ্ছি। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির দ্বিগুণ, আবার তৃতীয় সংখ্যাটির 3 গুণ। তাহলে আমরা এখানে তৃতীয় সংখ্যাটি ধরি তৃতীয় সংখ্যাটি x। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি হবে 3 গুণ, বলেছি তৃতীয় সংখ্যাটি 3 গুণ, তাহলে 3x। আর প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটির ডবল হচ্ছে 3x। প্রথম সংখ্যাটির ডবল হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। তা দ্বিতীয় সংখ্যাটি যদি 3x হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত? হাফ হবে। এই বোঝা গেল আপনাদের? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির ডবল এবং তৃতীয় সংখ্যাটির 3 ডবল। আমরা তৃতীয় সংখ্যাটি ধরেছি x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 3x, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটির হাফ হবে, হাফ করে দিয়েছি। তাহলে 3 সংখ্যা আমরা যোগ করবো x প্লাস 3x প্লাস 3x/2 = কত হবে? 44। এখানে গড় আছে, তাহলে 3টে সংখ্যার মোট হবে কত? 8 হবে। গড় থেকে আমরা মোটে গেলে গুণ হবে। তাহলে এবার আমার লসাগু হবে 3,
তাহলে 2x প্লাস 6x প্লাস 3x ওপরটা হলো, আর এটা হলো কত 3 4 12 2 হাতে মানে 3 12 13 132। দুটো এখানে ভাগাকার আছে, এপাশে গুণ হয়ে যাবে 2x প্লাস 3x 6x প্লাস 3x, তাহলে কত হচ্ছে এটা 11x, 132 গুণিত 2 x সমান সমান 132 গুণিত 2 বাই 11। 11 দিয়ে ভাগ করলে কত হবে 11 বাই 12, 12 দুগুণে 24। তার মানে এক্স সমান কী হয়েছিল, এক্সটা ধরেছিলাম 3 নম্বর, 3 নম্বরটা কিন্তু বেড়ে গেল। এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত 3x, মানে দ্বিতীয় সংখ্যাটি, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি হবে 3x, মানে 3 আর x এর জায়গায় 24 ইকুয়াল টু 72। সবচেয়ে বড় সংখ্যার কথা হয় 72। আমরা 3টি সংখ্যা পেয়ে যাব। তৃতীয় সংখ্যাটি 24 আর দ্বিতীয় সংখ্যাটি 72, আর প্রথম সংখ্যাটি কথা এর হাফ হবে 36। যেহেতু অত আমাদের চাইনি, এই জন্য আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি চেয়েছে, সেটাই বার করলাম। আমরা চলে যাব পরের অঙ্কে। চলে এলাম আমরা পরের অঙ্কে। এ ও বি এর গড় বয়স 20 বছর। আবার এর জায়গায় যদি সি হয় তাহলে গড় বয়স হবে 19 বছর। এর জায়গায় সি মানে, এর জায়গায় সি মানে বি থাকবে, এ থাকবে না, তাহলে বি আর সি এর 19 বছর। এবং বি এর জায়গায় যদি সি হয় অর্থাৎ এসি, তাহলে গড় বয়স হবে 21 বছর। তাহলে এ বি ও সি এর প্রত্যেকের বয়স কত হবে? এটা কিন্তু খুব একটা দারুণ অঙ্ক, একটু ধাঁধিয়ে দেওয়া, এটা প্রায় সব পরীক্ষা আসে। 2006 কিন্তু এসএসসি পরীক্ষা এসেছিলো। তাহলে এ ও বি এর গড় বয়স 20 বছর। আবার এ এর জায়গায় যদি সি হয় তাহলে গড় বয়স 19 বছর, এবং বি এর জায়গায় যদি সি হয় তাহলে গড় বয়স 21 বছর। তাহলে প্রত্যেকের বয়স কত হবে? খুব দারুণ অঙ্ক একটা। তাহলে আমরা চলে যাওয়া যাক অঙ্কে। তাহলে আমরা কী বলছে, এ ও বি এর গড় বয়স কত হচ্ছে এখানে 20 বছর। তো মোটটা বার করে নেবো, মোট কত 20 গুণিত 2, যেহেতু দুজন আছে 40 বছর, 40 বছর। ঠিক আবার ঠিক সেইভাবেই আবার এ এর জায়গায় যদি সি হতো তাহলে বি আর সি, তাহলে বি ও সি এর গড় বয়স কত বলছে এখানে, গড় বয়স বলছে 19 বছর। তাহলে 19 বছর, তাহলে মোট বয়স, যেহেতু এ ও বি ও সি দুজন, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 38 বছর। আবার বলছে এ ও সি এর গড় বয়স কত 21 বছর। তাহলে মোট বয়স, তাহলে 21 যেহেতু দুজন, 2 সমান সমান 42 বছর পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এটা যোগ করি টোটালটা, তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি, দুটো এ আছে, দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। যদি আমরা যোগ করি তাহলে কী পাবো, দুটো এ প্লাস দুটো বি প্লাস দুটো সি, মোট বয়স কত হবে, যোগ করি 40, 40, 38, 42, কত হবে এখানে 120 বছর। 2 কমন নেবো, কী থাকবে, এ প্লাস বি প্লাস সি,
বয়স কত হবে 120/2, এই টুটা এখানে এখানে এই টুটা এখানে চলে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর বয়স কত হবে 60 বছর। 60 বছর, তাহলে এ প্লাস বি প্লাস সি এর বয়স কত 60 বছর। কিন্তু 2 কমন নিলাম, 2টা এখানে চলে গেল, 2 দিয়ে ভাগ করলাম, 120কে 60 বছর হলো। এরা প্রত্যেকের বয়স বার করবো। প্রথমে আমরা যদি এর বয়সটা বার করতে হয়, তাহলে বি সিটা বাদ দেবো। বি আর সি কত আছে 38, তাহলে এর বয়স, তিনজনের বয়স 60, তার থেকে আমরা দুজনের বয়স বাদ দেবো বি আর সি এর, তাহলে আমরা কিন্তু এর বয়সটা পেয়ে যাব 22 বছর। তারপরে বি এর বয়স 60, তিনজনের বয়স 60, তাহলে আমরা বি থেকে বাদ এ আর সি বয়সটা বাদ দেবো 42 বছর, তাহলে 18 বছর। আর সি এর বয়স, তিনজনের বয়স 60, তার থেকে তাহলে এ আর বি এর বাদ দেবে, এ আর বি এর কত ছিল 40 বছর, তাহলে কত হবে 20 বছর। তাহলে এর বয়স 22 বছর, বি এর বয়স 18 বছর এবং সি এর বয়স 20 বছর। খুব সোজা অঙ্ক, আমাদের খুব সোজাভাবে বলে দেওয়া হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বেশ, অঙ্ক আজকে পর্যন্তই। নমস্কার।